প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 12 এবং এই অধ্যায়ের নাম হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। তো আমরা অনেক দিন ধরেই খেয়াল করে আসছি যে নবম দশম শ্রেণীর বইয়ে যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে এই অধ্যায়টি তুলনামূলকভাবে একটু কঠিন বলে তোমাদের কাছে মনে হয়, আর এ কারণে তোমরা এই অধ্যায়টি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। তো আশা করি যে আমার লেকচারগুলো সম্পূর্ণ যদি তোমরা ফলো করো এবং বুঝতে চেষ্টা করো তাহলে এই ভীতি আর তোমাদের থাকবে না এবং এই অধ্যায়টি তোমাদের কাছে খুব সহজ বলে মনে হবে। শিক্ষার্থীরা, আমাদের এবারের আলোচনার বিষয় ট্রান্সফর্মার। তো আমরা আমাদের আমাদের বাসাবাড়ির ঠিক আগে যে বৈদ্যুতিক খুঁটিগুলো রয়েছে সেখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে আমরা একটি বড় সাইজের বক্সের মতো দেখতে পাবো। এটি আসলে কি একটি ট্রান্সফর্মার। তাহলে ট্রান্সফর্মার নামটি শুনে আমাদের কাছে মনে হচ্ছে কি এটি কিছু একটা ট্রান্সফর্ম করে, অর্থাৎ এটি কিছু একটাকে রূপান্তর করে, দ্যাট ইজ চেঞ্জ করে। তো এখন দেখো যে এটি হচ্ছে একটি ট্রান্সফরমারের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কোর, একটি মেটাল কোর, এটি সাধারণত আয়রন বা স্টিল দিয়ে তৈরি। এর দুই পাশে, এই পাশে এবং এই পাশে অনেকগুলো তার জড়ানো হয়েছে। তো এখন এই দুই অংশের একটি অংশে এসি ভোল্টেজ অথবা তড়িৎ প্রবাহ চালনা করলে অন্য অংশেও আমরা ভোল্টেজ বা তড়িৎ শক্তি পেতে পারি। তো কিভাবে এই বিষয়টি ঘটে সেটি আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই তা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের গঠন কীরূপ এবং ট্রান্সফরমার কিভাবে কাজ করে, আসো সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফরমারের এইখানে হচ্ছে উইন্ডিং কয়েল এবং এর নাম হচ্ছে প্রাইমারি কুণ্ডলী, অর্থাৎ এখানে একটি বিদ্যুৎ পরিবাহী তারকে অন্তরিত করে খুব ভালোভাবে পেঁচানো হয়েছে এবং এই পাশে আরেকটি কয়েল, এর নাম হচ্ছে গৌণ কুণ্ডলী। তো এখন দেখো যে আসলে এই কুণ্ডলী দিয়ে আমরা কি করি, অথবা এগুলো ট্রান্সফরমারে বা এই কুণ্ডলীগুলো ট্রান্সফরমারের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে। আমরা শুধু বাম পাশের একটা কুণ্ডলীর কথা একটু বিবেচনা করি। দেখো, আমরা যদি এই কুণ্ডলীটি বিবেচনা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কুণ্ডলীতে একটি এসি কারেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে। তো আমরা এসি কারেন্ট অথবা এসি ভোল্টেজ যাই অ্যাপ্লাই করলে এখানে আসলে কি ঘটে। এখানে হচ্ছে আমরা জানি যে কোনো কুণ্ডলীতে যদি এসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ এসি ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে কি, এসি ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক বারবার পরিবর্তন হচ্ছে। আমি আবারও বলছি, দেখো, এসি কারেন্ট অথবা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক বারবার পরিবর্তন হচ্ছে। এখন দেখো যে এই বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হলে সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটে একটু খেয়াল করে তোমরা দেখো। যে এসি কারেন্ট যখন অ্যাপ্লাই করা হবে, আমরা জানি সাধারণত কারেন্ট অ্যাপ্লাই করা হলেই এই কুণ্ডলীতে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং সেই চুম্বক ক্ষেত্রটি একটি দণ্ড চুম্বকের মতো আচরণ করে। আমরা ধরি যে কোনো এক সময় সেই দণ্ড চুম্বকের এটি উত্তর মেরু এবং এটি দক্ষিণ মেরু। এখন এসি কারেন্ট যদি দিক পরিবর্তন করে তাহলে এই উত্তর মেরুটি হয়ে যাবে দক্ষিণ মেরু এবং এই দক্ষিণ মেরুটি হয়ে যাবে আবার উত্তর মেরু। ঠিক এসি কারেন্ট যে সময় পরপর তার দিক পরিবর্তন করবে ঠিক সে সময় পরপরই এই
উৎপন্ন চুম্বকটি অর্থাৎ এই কল্পিত চুম্বকটি তার দিক পরিবর্তন করবে। তো আসো দেখো, এখন আমরা যদি এই এই কুণ্ডলী এখানে যদি আরেকটি কুণ্ডলী রাখি তাহলে কি হয় সেই বিষয়টা আমরা একটু দেখি এবং বোঝার চেষ্টা করি। দেখো, এখানে আমরা আরেকটি কুণ্ডলী দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি বিষয়টি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে এইখানে অর্থাৎ এসি ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে এইখানে যে চুম্বক ফ্লাক্সের সৃষ্টি হচ্ছে সেই চুম্বক ফ্লাক্স কিন্তু এই কুণ্ডলীর উপর গিয়ে পড়ছে। এখন এটি কিন্তু ডিসি ভোল্টেজ না, একটু খেয়াল করে দেখো, এটি কিন্তু ডিসি ভোল্টেজ নয়, এটি হচ্ছে এসি ভোল্টেজ। তো এসি ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে, এই চুম্বক ক্ষেত্রটি বারবার দিক পরিবর্তন করছে, কারেন্টও যেমন দিক পরিবর্তন করছে এবং এই চুম্বক ক্ষেত্রটিও বারবার দিক পরিবর্তন করছে। এখন তুমি দেখো যে এসি ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে এই চুম্বকটি এই ধরো এই অবস্থায় আছে, এখন আস্তে 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 সেই কারেন্টের মান কমে যাবে এবং এই চুম্বক ক্ষেত্রটি বিলুপ্ত হয়ে যাবে। আবার বিপরীত দিকে কারেন্টের মান বাড়তে থাকবে, সুতরাং এই চুম্বক ফ্লাক্সের মানও বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে সর্বোচ্চ মানে এসে আবার এক সময় এই চুম্বক ফ্লাক্সটি বিলুপ্ত হয়ে যাবে যখন কারেন্টের মান শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এসি ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে এইখানে চুম্বক ফ্লাক্সের খুব পরিবর্তন হচ্ছে। তো তাহলে চুম্বক ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যদি এই কুণ্ডলীতে এসে পড়ে তাহলে এই কুণ্ডলীতেও তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। এটি আসলে আমরা ফ্যারাডের সূত্র যখন পড়েছি তখন আমরা খুব ভালোভাবে দেখেছি যে একটি বদ্ধ কুণ্ডলীতে যদি চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তাহলে সেই বদ্ধ কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তির উৎপন্ন হয়। ঠিক একই রকমভাবে এসি ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে এই কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, তড়িৎচালক শক্তির সৃষ্টি হচ্ছে, যার ফলে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্স এরও পরিবর্তন হচ্ছে। তো সব চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে এই কুণ্ডলীতেও চুম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, ফলে এই কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে। এটাই আসলে ট্রান্সফরমারের মানে বেসিক প্রিন্সিপালস। তো দেখো, এখানে যে ইএমএফ ছিল সেই ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স এখানেও ইনডিউসড হয়েছে অর্থাৎ আবিষ্ট হয়েছে। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই কুণ্ডলীতে অর্থাৎ প্রাইমারি উইন্ডিং কয়েলে পাক সংখ্যা কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা পাক সংখ্যা কম দেখতে পাচ্ছি। তো এ ধরনের ট্রান্সফরমারকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। অর্থাৎ এই ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম থাকে। তাহলে এই যে স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাহলে সে কি ডাউন করে? আসলে সে ভোল্টেজকে ডাউন করে। অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমারে বেশি ভোল্টেজকে কম ভোল্টেজে ট্রান্সফর্ম করে অর্থাৎ রূপান্তর করে। আর স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে ঠিক এর বিপরীত। স্টেপ আপ ট্রান্সফরমারে এই কুণ্ডলীর পাক সংখ্যা থাকবে কম এবং এই কুণ্ডলীর পাক সংখ্যা থাকবে বেশি এবং সেখানে কম ভোল্টেজকে বেশি ভোল্টেজে রূপান্তরিত করা হয়। তো যাই হোক, এই উভয় পাশের উভয় কুণ্ডলীর ক্ষমতা কিন্তু সমান। তো কিভাবে ক্ষমতা সমান হয় সেই বিষয়ে আমরা এখন একটু আলোচনা করব এবং দু একটি গাণিতিক সমস্যারও সমাধান করব, যাতে তোমরা খুব সুন্দরভাবে বিষয়টি সম্পর্কে ধারণা পেতে পারো। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেলে যে ট্রান্সফরমার কিভাবে কাজ করে। তাহলে আমরা কি বলতে পারি? ট্রান্সফরমারের যদি ডেফিনেশন তোমার কাছে চাওয়া হয় তাহলে তুমি কি বলবে? তুমি এতক্ষণ যা দেখলে সেখান থেকে অন্তত এই বিষয়টি সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা হয়েছে যে এই যন্ত্রটি
তড়িৎ বিভবকে রূপান্তর করে। সুতরাং আমরা বলতে পারি যে যন্ত্র অধিক বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে অধিক বিভবে রূপান্তরিত করতে পারে তাকেই ট্রান্সফরমার বলে। এবং আমরা এখান থেকে নিম্নধাপী ট্রান্সফরমার এবং উচ্চধাপী ট্রান্সফরমার সম্পর্কেও ধারণা পেয়েছি। শিক্ষার্থীরা, এবার দেখো আমরা ট্রান্সফরমারের আরেকটি সমীকরণ বের করার চেষ্টা করব। তো এখানে একটু খেয়াল করে দেখো, আমি যেটা বলতে চাচ্ছি যে ট্রান্সফরমারের এটা হচ্ছে কি মুখ্য কুণ্ডলী এবং এটা হচ্ছে কি গৌণ কুণ্ডলী। এখন শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী এইখানে যে শক্তিটুকু উৎপন্ন হবে সেই শক্তিটুকুই যদি এইখানে চলে আসে, সেই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা তোমাদের সাথে করতে চাই। তাহলে দেখো যে শক্তির নিত্যতা সূত্র কি, এটা আমাদের আগে একটু জানা দরকার। তো একটু বলে রাখছি, খেয়াল করে দেখো। শক্তির নিত্যতা সূত্র হচ্ছে শক্তির ধ্বংস বা বিনাশ নেই, অর্থাৎ এর সৃষ্টি, ধ্বংস বা বিনাশ নেই। শুধুমাত্র শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। এই সৃষ্টির আদিতে যে পরিমাণ শক্তি ছিল এখনো সে পরিমাণ শক্তি রয়েছে, অর্থাৎ মোট শক্তির পরিমাণ কি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। তাহলে আমরা জানলাম কি শক্তির কি নেই, সৃষ্টি বা ধ্বংস নেই। শুধুমাত্র কি করা যায়, শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়। তাহলে এখানে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে সেই একই পরিমাণ শক্তি যদি এইখানে চলে আসে, তাহলে আমরা কি বলতে পারি যে এই মুখ্য কুণ্ডলীতে উৎপন্ন শক্তি সমান সমান গৌণ কুণ্ডলীতে উৎপন্ন শক্তি, অথবা মুখ্য কুণ্ডলীতে উৎপন্ন ক্ষমতা অথবা মুখ্য কুণ্ডলীর ক্ষমতা সমান সমান গৌণ কুণ্ডলীর ক্ষমতা। কারণ শক্তিকে আমরা যদি সময় দিয়ে ভাগ দিই, অর্থাৎ শক্তির একক হচ্ছে জুল, জুলকে আমরা যদি সেকেন্ড বা টাইম দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাই, ক্ষমতা পাই। তাহলে আমরা কি বলবো যে এই এখানকার ক্ষমতা এবং এই এখানকার ক্ষমতা হচ্ছে সমান। তো এই কারণে আমরা এখানে লিখেছি যে শক্তির নিত্যতা সূত্রানুসারে অন্তর্গামী ক্ষমতা সমান সমান বহির্গামী ক্ষমতা। এখন দেখো আমরা জানি যে ক্ষমতা P = VI অথবা P = EI অর্থাৎ এপসাইলন I, এবং এপসাইলনকে আমি বলেছি আগেই, আমি এপসাইলনকে সহজ করার জন্য আমি E বলবো। আচ্ছা, এখন দেখো তাহলে ক্ষমতা P = এপসাইলন I, তাহলে অন্তর্গামী ক্ষমতা দ্যাট ইজ P ইনপুট, এইটার ক্ষমতা মুখ্য কুণ্ডলীর ক্ষমতা সমান সমান কত, EP IP। এই সমীকরণ অনুযায়ী EP IP, এবং বহির্গামী ক্ষমতা দ্যাট ইজ P আউটপুট, অর্থাৎ এখানে যে শক্তিটি আবিষ্ট হলো তা সেই হিসাবের যে ক্ষমতা সেটা হচ্ছে ES IS, অর্থাৎ EP IP সমান সমান ES IS। এখন এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো তুমি যে ES কে আমি যদি নিচে নিয়ে আসি তাহলে IP এর নিচে, এই IS এর নিচে চলে যাবে, অর্থাৎ EP ভাগ ES সমান সমান IS / IP। তাহলে আমরা আরেকটি সমীকরণ পেলাম। এখন দেখো যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের যে হিসাব, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের হিসাব থেকে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে EP ভাগ ES = NP ভাগ NS। এখন এই দুটো সমীকরণকে আমি যদি তুলনা করি তাহলে আমি কি পাই, দেখো যে EP ভাগ ES সমান সমান NP ভাগ NS, আবার EP ভাগ ES সমান সমান IS / IP, অর্থাৎ এই যে EP ভাগ ES সমান সমান NP ভাগ NS সমান সমান কত, সমান সমান IS / IP। তাহলে আমরা এখানে আরেকটি সমীকরণ পেলাম। একটি কথা তোমাদের বলে রাখি, দেখো যে এই যে এই সমীকরণটা, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎচালক শক্তি এবং কি উৎপন্ন তড়িৎ প্রবাহ এর মধ্যে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। দেখো EP / ES = IS / IP, অর্থাৎ E is proportional to 1/IP,
আই, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক এবং এখানে সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক। এখানে তড়িৎচালক শক্তি এবং নাম্বার অফ টার্নস, অর্থাৎ এই মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, সেই পাক সংখ্যার সাথে উৎপন্ন তড়িৎচালক শক্তির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তো যাই হোক, এই দুটো সমীকরণ ব্যবহার করে আমি এই সমীকরণটি পেলাম। এখন আমরা আমাদের যখন গাণিতিক সমস্যার সমাধান করার জন্য বলা হবে, তখন আমরা এই সমীকরণটি যদি আমাদের জানা থাকে তাহলে অতি সহজেই কিন্তু আমরা ট্রান্সফরমারের সম্পর্কিত যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো বলে আমরা আশা করি। একটু খেয়াল করে দেখো, এখানে এই তড়িৎচালক শক্তি এবং কি নাম্বার অফ টার্নস অর্থাৎ কয়েলের পাক সংখ্যা, এর মধ্যে সম্পর্ক চাইলে আমরা এই সমীকরণটি ব্যবহার করতে পারি। আবার এই তড়িৎচালক শক্তি এবং কি তড়িৎ প্রবাহ, এদের মধ্যে সম্পর্ক বের করতে হলে আমরা এই সমীকরণটি ব্যবহার করতে পারি। এবং এটা যদি আমরা বাদ দিয়ে দেখি, দেখো যে নাম্বার অফ টার্নস এবং কি এবং হচ্ছে কি তড়িৎ প্রবাহ, অর্থাৎ পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহের মধ্যে যদি সম্পর্ক বের করতে দেয়, তাও কিন্তু আমরা চাইলে এই সমীকরণটি ব্যবহার করতে পারি। তো যাই হোক, এখন আমরা এই সমীকরণ ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো শিক্ষার্থীরা, আমরা ট্রান্সফরমারের দু একটি গাণিতিক সমস্যার সমাধান করার কথা বলেছিলাম। দেখো, এখানে আমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। আমরা এখানে দেখি যে এইটা হচ্ছে কি আমাদের মুখ্য কুণ্ডলী অর্থাৎ প্রাইমারি কয়েল। তাহলে এই মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে আমাদের কত? 5 ভোল্ট। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ অর্থাৎ প্রাইমারি কয়েলের ভোল্টেজ ইজ ইকুয়াল টু 5 ভোল্ট এবং প্রবাহ হচ্ছে কি 3 এম্পিয়ার। দ্যাট ইজ প্রবাহ হচ্ছে আই পি ইজ ইকুয়াল টু 3 এম্পিয়ার, অর্থাৎ ভোল্টেজ অফ কি প্রাইমারি কয়েল অ্যান্ড কারেন্ট অফ প্রাইমারি কয়েল, এই জন্য আমরা এখানে আইপি ব্যবহার করেছি। এখন গৌণ কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে কত? গৌণ কুণ্ডলী মিন্স সেকেন্ডারি কয়েল। তাহলে আমরা এখানে লিখব কি যে সেকেন্ডারি কয়েলের জন্য ই এস ইজ ইকুয়াল টু কত আমাদের 25 ভোল্ট হলে গৌণ কুণ্ডলীর প্রবাহ নির্ণয় করো। দ্যাট ইজ IS is equal to what? IS is equal to what? তাহলে এখন তুমি দেখো 1 2 3 তিনটি রাশির মান দেয়া আছে। তাহলে আমাদের IS এর মান বের করা কিন্তু খুবই কি সহজ, কারণ আমরা একটু আগে একটি ইকুয়েশন দেখেছি যে ইকুয়েশন থেকে আমরা অতি সহজে এর মান নির্ণয় করতে পারবো। তো ইকুয়েশনটি ছিল এমন যে EP ভাগ ES is equal to IS divided by IP। দেখো, তো এই সমীকরণ থেকে আমি অতি সহজেই তোমার IS এর মান নির্ণয় করতে পারি। তো এখান থেকে দেখো যে IS সমান সমান কি, অতএব আমরা কি লিখতে পারি যে IS সমান সমান কি, IS সমান সমান EP ভাগ ES ইনটু IP। তাহলে ইপি এর মান আমরা কত পেয়েছি? ইপি এর মান পেয়েছি আমরা 5 ভোল্ট ডিভাইডেড বাই ES ইজ ইকুয়াল টু 25 ভোল্ট 25 ভোল্ট ইনটু আইপি এর মান ছিল আমাদের 3 এম্পিয়ার। এখন আমরা এই যে ভোল্টেজ যদি ক্যান্সেল করি, তাহলে 5 ডিভাইড বাই 25 ইনটু হচ্ছে 3 ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 0.6 ইজ ইকুয়াল টু 0.6 এম্পিয়ার। তাহলে তোমরা দেখো যে এই সমীকরণ থেকে আমি অতি সহজে আইএস এর মান বের করে ফেললাম, অর্থাৎ আইএস ইজ ইকুয়াল টু কত? 0.6 এম্পিয়ার। তো এটি দেখে মনে হচ্ছে এটি মোটামুটি একটি সহজ গাণিতিক সমস্যা। আসলে ট্রান্সফরমার সম্পর্কিত তোমাদের পরীক্ষায় যা আসে অথবা ট্রান্সফরমার সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে তার সাধারণ গাণিতিক সমস্যাগুলি কিন্তু একটু এরকম সহজেই
মনে হবে। তো আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমরা একটু আগে ট্রান্সফর্মার সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। এবার আমরা ট্রান্সফর্মারের আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করতে যাচ্ছি। তো এটি আসলে একটি সৃজনশীল প্রশ্নপত্রের গ এবং ঘ নম্বরে যে প্রশ্নগুলো আসে ঠিক সেরকমভাবে এটি সাজানো হয়েছে। তো দেখো যে একটি স্টেপ আপ ট্রান্সফরমারে 100 ভোল্ট সরবরাহ করে। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার কি? স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে যে ট্রান্সফরমারে ভোল্টেজকে আপ করে, ভোল্টেজকে কি করে? আপ করে। অর্থাৎ প্রাইমারি কুণ্ডলীতে আমরা যে ভোল্টেজ দিব, এই সেকেন্ডারি কুণ্ডলীতে সেই ভোল্টেজের পরিমাণ বাড়বে এবং এখানকার পাক সংখ্যার চেয়ে, অর্থাৎ প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে সেকেন্ডারি কুণ্ডলীতে পাক সংখ্যা পাক সংখ্যা বেশি থাকবে। তাহলে দেখো এখানে কি কি মান দেয়া রয়েছে। এই 100 ভোল্ট সরবরাহ করে, 100 ভোল্ট সরবরাহ করে, দ্যাট ইজ যে প্রাইমারি কুণ্ডলীতে যে ভোল্টেজটি আমি সরবরাহ করেছি তার মান হচ্ছে 100 ভোল্ট। সুতরাং আমরা লিখতে পারি যে ইপি ইজ ইকুয়াল টু 100 ভোল্ট। এখানে 100 ভোল্ট দিয়ে এখানে সে কি পেয়েছে? দেখো গৌণ কুণ্ডলীতে 2 এম্পিয়ার প্রবাহ পাওয়া গেল। দ্যাট ইজ এখানে যে সে কারেন্ট পেয়েছে তার মান হচ্ছে 2 এম্পিয়ার। দ্যাট ইজ IS ইজ ইকুয়াল টু 2 এম্পিয়ার। এর মুখ্য গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, অর্থাৎ এখানে যে পাক সংখ্যা রয়েছে এবং এখানে যে পাক সংখ্যা রয়েছে তার অনুপাত হচ্ছে কত? 1/20, অর্থাৎ 1:20। দ্যাট ইজ NP ডিভাইড বাই NS ইজ ইকুয়াল টু 1:20। এখন আমাকে দেখো এখান থেকে তিনটি সমস্যার সমাধান করতে হবে, অথবা তিনটি রাশির মান বের করতে হবে। তো প্রথমে যা চাওয়া হয়েছে সেটি কি? দেখো প্রথমে চাওয়া হয়েছে গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ। দ্যাট ইজ এইখানে আমি যে ভোল্টেজটি পাবো সেটি হচ্ছে কত? ES। তাহলে ES এর মান আমাকে বের করতে হবে। তো একটি বিষয় খেয়াল করে দেখো যে আমরা এই NP এবং NS এর মান এখানে পেয়েছি এবং EP এর মানও আমাদের এখানে দেয়া রয়েছে, শুধু আমাকে ES এর মান বের করতে হবে। তাহলে আমরা অতি সহজেই এই সমীকরণ থেকে EP ভাগ ES ইজ ইকুয়াল টু NP ভাগ NS, এই সমীকরণ থেকে আমরা ES এর মান বের করতে পারি। এখন দেখো NP ভাগ NS এর মান সরাসরি এখানে দেয়া রয়েছে। তো আমরা একটু সহজ করার জন্য এখানে NP ভাগ NS সমান সমান 1/20 এই মানটি বসিয়ে দেই। তাহলে আমরা অতি সহজে ES এর মান পেতে পারি। তাহলে ES ইজ ইকুয়াল টু কত? দেখো ES ইনটু 1 সমান সমান ES। তাহলে আমরা লিখতে পারি যে ES ইজ ইকুয়াল টু EP ইনটু 20, EP ইনটু 20। দ্যাট ইজ আমরা এখানে লিখলাম EP ইনটু 20। এখন EP এর ভ্যালু কত? EP এর ভ্যালু হচ্ছে 100 ভোল্ট। তাহলে সমান সমান 100 ভোল্ট ইনটু 20 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 2000 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা ES এর মান পেলাম কত? 2000 ভোল্ট। অর্থাৎ আমাদের প্রথম গাণিতিক সমস্যার সমাধান আমরা করে ফেললাম, যেখানে গৌণ কুণ্ডলীর প্রাপ্ত ভোল্টেজ কত? সেই গৌণ কুণ্ডলীর প্রাপ্ত ভোল্টেজ ES ইজ ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 2000 ভোল্ট। এবার আমরা দ্বিতীয় সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। এবার দেখো যে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রার মান বের করব। তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা দ্যাট ইজ IP, অর্থাৎ কারেন্ট অফ প্রাইমারি কয়েল, IP ইজ ইকুয়াল টু 1। তো এখন এখানে তোমরা দেখো EP এবং ES এর কি দেয়া আছে? মান দেয়া রয়েছে এবং সেই সাথে সাথে IS এর মানও দেয়া রয়েছে। সুতরাং আমরা অতি সহজেই IP এর মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা
ই এবং আই এর মধ্যে সম্পর্ক কি পেয়েছিলাম, একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক পেয়েছিলাম। তাহলে সেই সমীকরণটা আমি লিখছি, দেখো দেখো ইপি ডিভাইড বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস ডিভাইড বাই আইপি। এখান থেকে আমরা আইপি সমান সমান কি লিখতে পারি, আমরা লিখতে পারি অতএব আইপি সমান সমান দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি আইপি সমান সমান কত, আইপি সমান সমান ইএস ডিভাইড বাই ইপি ইন্টু আইএস। তাহলে ইএস সমান সমান কত, ইএস সমান সমান 2000 ভোল্ট, সমান সমান 2000 ভোল্ট ডিভাইড বাই ইপি সমান সমান 100 ভোল্ট, সমান সমান 100 ভোল্ট ইন্টু আইএস এর মান কত, আইএস এর মান হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে আমরা লিখলাম কত, 2 এম্পিয়ার। তো এখান থেকে আমরা যদি ক্যান্সেলিং করি তাহলে আমরা পাই, দেখো 1 2 1 2, দুটো জিরো আমরা বাদ দিয়ে দিলাম। আসলে বাদ দেওয়া বলতে আমরা বোঝাচ্ছি কি, যে উভয় উপরে এবং লব এবং হরকে আমরা 100 দিয়ে ডিভাইড করলাম। তো যাই হোক, এখানে থাকলো যে 20 20 ইন্টু 2, 20 ইন্টু 2, তাহলে আমাদের কত হলো 40 এম্পিয়ার ইজ ইকুয়াল টু 40 এম্পিয়ার। আমরা আইপি এর মান পেলাম কত, আমরা পেলাম হচ্ছে আইপি, আইপি ইজ ইকুয়াল টু 40 এম্পিয়ার, অর্থাৎ আইপি ইজ ইকুয়াল টু 40 এম্পিয়ার। তো আশা করি যে তোমাদের এই অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। তো এখন আমরা এই ট্রান্সফরমারের ক্ষমতা নির্ণয় করো, এই সমস্যাটির সমাধান করতে যাচ্ছি। শিক্ষার্থীরা এবার আমরা যে 3 নম্বর প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। এখানে দেওয়া রয়েছে ট্রান্সফারের ক্ষমতা নির্ণয় করো। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে ট্রান্সফরমারের ক্ষমতা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এর অন্তর্গামী ক্ষমতা নাকি বহির্গামী ক্ষমতা এই সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। তাহলে যে কোনো এক পাশের ক্ষমতা নির্ণয় করলেই হয়, অর্থাৎ পি ইনপুট করলেও যা হয় আর পি আউটপুট, অর্থাৎ যে কোনো একটি ক্ষমতা বের করলেই আমাদের হবে এবং দুটো ক্ষেত্রে আমরা একই মান পাবো। এর কারণ কি, এর কারণ হচ্ছে যে আমরা জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে অন্তর্গামী ক্ষমতা এবং বহির্গামী ক্ষমতা হচ্ছে কি পরস্পর সমান। তাহলে তুমি দেখো আমরা উভয় ক্ষেত্রেই ক্ষমতা বের করি, যদিও তোমাদের পরীক্ষার সময় যে কোনো এক ক্ষেত্রে ক্ষমতা বের করলেই হবে। তো আমরা উভয় ক্ষেত্রের ক্ষমতা বের করে দেখি। আমরা প্রথম ক্ষেত্রে হচ্ছে দেখি যে অর্থাৎ পি ইনপুট, ইনপুটের ক্ষমতা হচ্ছে আমাদের ইপি আইপি। তো ইপি আইপি, ইপি এর মান আমাদের কত, ইপি এর মান হচ্ছে 100 ভোল্ট, 100 ভোল্ট ইনটু ইপি ইজ ইকুয়াল টু 100 ভোল্ট আর আইপি ইজ ইকুয়াল টু 40 এম্পিয়ার। তাহলে আইপি ইজ ইকুয়াল টু 40 এম্পিয়ার ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 4000 ওয়াট। তাহলে দেখো আমরা পি ইনপুট কি পাচ্ছি, আমরা পি ইনপুট পাচ্ছি হচ্ছে এই যে পি ইনপুট ইজ ইকুয়াল টু 4000 ওয়াট। এবার পি আউটপুটের ক্ষেত্রে আমরা দেখি, দেখো যে পি আউটপুট ইজ ইকুয়াল টু ই এস আই এস। এখানে আমরা দেখতে পাচ্ছি ইএস এর ভ্যালু কত, ভ্যালু অফ ইএস ইজ 2000 ভোল্ট। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে 2000 ভোল্ট ইনটু আইএস, আইএস ইজ 2 এম্পিয়ার। তাহলে আইএস ইজ ইকুয়াল টু 2 এম্পিয়ার ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু আমরা একই মান পাচ্ছি 4000 ওয়াট
ইজ ইকুয়াল টু 4000 ওয়াট। তাহলে একটু খেয়াল করে দেখো যে পি আউটপুটের ক্ষেত্রে আমরা পেলাম কত 4000 ওয়াট, অর্থাৎ ট্রান্সফরমারের অন্তর্গামী ক্ষমতাও হচ্ছে 4000 ওয়াট এবং বহির্গামী ক্ষমতা হচ্ছে 4000 ওয়াট। এখন এই প্রশ্নটির জন্য ট্রান্সফরমারের ক্ষমতা নির্ণয় করো। তুমি এই অংশটুকু করলেও হবে অথবা এই পাশের এই অংশটুকু করলেও হবে। তো যাই হোক, আশা করি শিক্ষার্থীরা তোমাদের এই ট্রান্সফরমার সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে আর তেমন কোনো বেগ পেতে হবে না। দেখো, আমরা ট্রান্সফরমার সম্পর্কে যা কিছু আলোচনা করলাম এবং এই ট্রান্সফরমারের যেসব গাণিতিক সমস্যার সমাধান করলাম, সেখান থেকে আমি এই সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে দিলাম। তো এটি সমাধান করতে আশা করি তোমাদের তেমন কোনো বেগ পেতে হবে না।